হাই স্টুডেন্টস, আমি পৌলমি। আমি বিকম পড়াই। আর আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে অন বিজনেস ল। বিজনেস ল এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড যেটা অনেকটা মার্কসও ক্যারি করে সেই চ্যাপ্টার, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আজকে আমরা দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 স্টার্ট করব। যারা 11-12-এ কমার্স নিয়ে পড়েছো তারা জানো যে এই অ্যাক্টটার বেসিক ডেফিনেশন, বেসিক কনসেপ্ট সেগুলো তোমরা জানো। বাট এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা ক্লাস 11-12-এ সায়েন্স বা আর্টস নিয়ে পড়েছে, যারা কমার্সটা এই জাস্ট গ্র্যাজুয়েশন থেকে পড়া স্টার্ট করছে। তো তাদের কাছে যাতে এই টপিকগুলো বুঝতে সুবিধা হয় সেজন্য আমি ইচ অ্যান্ড এভরি টপিক যথেষ্ট ইনডেপথ অ্যান্ড একদম বেসিক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করব। সো তোমরা জানো যে এই চ্যাপ্টারটা অনেকটাই লেন্দি, তো আমার বেশ কয়েকটা ক্লাসেস লাগবে টু কভার দ্য হোল চ্যাপ্টার। আজকে যেটুকু পড়াবো সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ কন্ট্রাক্ট অ্যান্ড হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস টু ফর্ম আ ভ্যালিড কন্ট্রাক্ট, রাইট? বাই নেম তোমরা বুঝতে পারছো দ্যাট দিস অ্যাক্ট ডিলস উইথ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বলতে তোমরা কি বোঝো? তোমরা তো কমার্স নিয়ে পড়াশোনা করছো, তো আই গেস তো তোমরা জানবে যে কন্ট্রাক্ট কি। সো ইন দ্য বিজনেস এনভায়রনমেন্ট কন্ট্রাক্ট ইজ এভরিওয়্যার। তুমি যখন একটা বিজনেস স্টার্ট করছো তোমাকে ফান্ডিং আনতে হবে, তোমার র মেটেরিয়াল আনতে হবে, তুমি যার কাছে জিনিসটা বিক্রি করবে তাকে ডিসাইড করতে হবে। সো তুমি কন্ট্রাক্টে ইন এভরি স্টেপ, তুমি যদি বিজনেসম্যান হও তুমি কন্ট্রাক্টে এন্টার করবে। ফর এক্সাম্পল, তোমার যদি ফান্ড আনা থাকে তাহলে তুমি ব্যাংকের থেকে লোন নিতে পারো বা কারো থেকে অবভিয়াসলি ক্যাপিটাল উঠাতে পারো। তো ইন দ্যাট কেস অলসো তুমি কন্ট্রাক্টে যাচ্ছ, তুমি বলছো যে তুমি আমাকে ক্যাপিটাল দাও, টাকা দাও, লোন দাও, হোয়াট এভার ইট ইজ, আমি তার এগেনস্টে ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল তোমাকে ফেরত দেবো, রাইট? নাও তুমি যার থেকে র মেটেরিয়াল কিনছো তার সাথেও তুমি কন্ট্রাক্ট করছো যাতে স্মুথ সাপ্লাই অফ র মেটেরিয়াল থাকে, যাতে কোনো তোমার র মেটেরিয়াল নেই বলে তুমি সাপ্লাই করতে পারছো না তোমার প্রোডাক্ট, সেটা যাতে না হয়। দ্যাটস ওয়াই আগে থেকে বিজনেসম্যানরা কন্ট্রাক্ট করে রাখে তাদের সাপ্লায়ার সাথে। নাও যখন তুমি মালটাকে গিয়ে মার্কেটে বিক্রি করবে, ইন দ্যাট কেস অলসো হোলসেলার বা ওয়্যার হাউস, যার মানে যেখানে তুমি নিজের মাল মজুত করো না কেন বা যার থ্রুতে তুমি মার্কেটে বিক্রি করো না কেন তাদের সাথে তুমি কন্ট্রাক্টে এন্টার করছো। সো অ্যাজ আ বিজনেস পার্সপেক্টিভ, ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ, কন্ট্রাক্ট ইজ এভরিওয়্যার। একটা বিজনেসম্যানকে বিজনেস স্টার্ট করলে সবার আগে যেটা করতে হয় সেটা কন্ট্রাক্টে এন্টার করতে হয়। নাও সেজন্যই কমার্সের মধ্যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি এসেনশিয়াল চ্যাপ্টার, বিকজ তুমি বিজনেস করতে যাচ্ছ অ্যান্ড তুমি যদি নাই জানো যে কোন লিগাল অ্যাসপেক্টটা না থাকলে সেই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না, দেন ইট মেক্স নো সেন্স। তুমি কন্ট্রাক্ট করে ফেললে, কন্ট্রাক্ট এন্টার করে ফেললে, তারপরে তুমি বুঝলে যে এটা ভ্যালিড কন্ট্রাক্ট ছিল না, দেন ইউ হ্যাভ টু ইনকার সাম লসেস। তো সেটা যাতে না করতে হয়, দ্যাটস ওয়াই আমাদেরকে এই অ্যাক্টটা জানতে হবে, বুঝতে হবে ইন ডেপথ, যাতে ইন ফিউচার যদি আমরা বিজনেস স্টার্ট করি দেন আমরা জানবো যে আমাদেরকে কি কি জিনিসপত্র দেখতে হবে। একটা কন্ট্রাক্টে সাইন করে দিলাম ব্যাস হয়ে গেল সেটা নয়, আমাদেরকে বুঝতে হবে যে কি কি করলে, কি কি এলিমেন্টস, কি কি ক্রাইটেরিয়া মিট করলে সেটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। নাও তোমরা বলতে পারো যে মানে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কি কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট, দিস ইজ ভেরি সিমিলার, সাউন্ডস লাইক ওকে, দুটো কি সেম? আজকের টপিক সেটাও আমি কভার করবো আজকের টপিকে, যে কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট ইজ নট সেম। দুটোকে ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করে থাকি, বাট ইন লিগাল টার্মস বোথ আর নট সেম। কেন সেম নয় সেটাতে আমরা আসছি। ফার্স্ট যেটা স্টার্টিংয়েই বলছি সেটা হচ্ছে গিয়ে ফর এমসিকিউ পারপাস অলসো, এই দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কবে এনাক্ট হয়েছিল, কবে থেকে ইনফোর্স হয়েছে? সো দ্য ডেট অফ enforcement of this act is 1st September 1872. সালটা দেখে তোমরা বুঝতে পারছো যে 1872 is pre-independence time. সো এই অ্যাক্টটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। যেহেতু এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে তাহলে ইট ইজ ভেরি অবভিয়াস যে এই অ্যাক্টের সাথে ব্রিটিশ লয়ের অনেক সিমিলারিটিস থাকবে, কারণ এটা ব্রিটিশরাই তৈরি করেছে। অ্যান্ড আমি জানি না তোমরা অলরেডি যারা এই চ্যাপ্টারটা আগে হয়তো পড়েছো 11-12-এ তারা জানো কি না যে সেকশন সাবসেকশন তোমাদেরকে তো মনে রাখতে হবে। তো দ্য সেকশন 1
যে কোনো অ্যাক্টের কি বলা থাকে সেকশন ওয়ানে বলা থাকে দ্য টাইটেল অফ দ্য অ্যাক্ট, অ্যান্ড সেকশন টুতে বলা থাকে সমস্ত ডেফিনেশন অফ দোজ ওয়ার্ড যেগুলো এই অ্যাক্টে ইউজ হয়েছে, লাইক কন্ট্রাক্টের ডেফিনেশন, এগ্রিমেন্টের ডেফিনেশন। এই চ্যাপ্টার পড়তে গেলে তোমরা পড়বে কনসিডারেশন, অফার, অ্যাকসেপ্টেন্স, এইগুলো জাস্ট ওয়ার্ড, এগুলোর এক্স্যাক্টলি ডিফাইন কি করছে, এই অ্যাক্ট কিভাবে ডিফাইন করছে। তুমি একটা জিনিস অফার বুঝতে পারো, সেটা কি অ্যাক্টেও সেটাই বলছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সেটার জন্য আমাদেরকে অ্যাক্টের ডেফিনেশন ওয়াইজে আমাদেরকে পড়তে হবে। সো সমস্ত ডেফিনেশন সেকশন টুতে বলা থাকে। এবার তার মধ্যে সাবসেকশন থাকবে, যে সাবসেকশনে সেইটার ডেফিনেশনটা দেওয়া থাকবে। কন্ট্রাক্ট কি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কন্ট্রাক্ট অ্যাক্টকে কিভাবে ডিফাইন করেছে। সেকশন 2 সাবসেকশন এইচে কন্ট্রাক্ট অ্যাক্টকে ডিফাইন করা হয়েছে, ইট ইজ অ্যাজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। ভেরি স্মল অ্যান্ড সুইট, জাস্ট দুটো ওয়ার্ডকে অ্যাড করে দিয়েছে, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। তো এই ডেফিনেশনের মধ্যে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যান এগ্রিমেন্ট, সেকেন্ড পার্ট ইজ এনফোর্সেবল বাই ল। নাও আমরা একটু ধীরে ধীরে এগোই। ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ অ্যান এগ্রিমেন্ট, তারপরে বুঝতে হবে যে এনফোর্সেবল বাই ল মানেটা কি। এগ্রিমেন্টের ডেফিনেশন সেকশন 2A তে বলা আছে, every promise and every set of promise forming the consideration for each other। দেখো কন্ট্রাক্টের মানে, কন্ট্রাক্টটা কি সেটা বুঝতে গেলে আমাদেরকে বলেছিলাম আমি ফার্স্টেই যে কয়েকটা ওয়ার্ডের মানে বুঝতে হবে, অ্যান্ড সেই ওয়ার্ড একটার পর একটা আসছে। ফার্স্টে কি বললে, হোয়াট ইজ আ কন্ট্রাক্ট, অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল। এখানে দুটো ওয়ার্ড পেলে। अगेन एग्रीमेंटे की बोलले, every promise and every set of promise forming the consideration for each other is an agreement। এখানে প্রমিসের ডেফিনেশন এবার জানতে হবে, বিকজ বাই এগ্রিমেন্টের ডেফিনেশনে প্রমিসের কথা বলা আছে। নাও হোয়াট ইজ প্রমিস, প্রমিসের ডেফিনেশন এখানে যেটা বলা আছে সেকশন 2B তে, when the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted, and when the proposal get accepted becomes a promise। যখন একটা ব্যক্তি কোন একটা প্রমিস করছে, মানে কোন একটা প্রপোজাল দিচ্ছে, তো ফার্স্ট কন্ট্রাক্টের ফার্স্ট আসছে প্রপোজাল। আমি একটা প্রপোজাল একজনকে দিয়েছি, সে যদি সেই প্রপোজালটাকে accept করে না, proposal when gets accepted, you can see the slide, then it becomes a promise। cool। now promise হলো, but agreement definition এ কি বলেছে, every promise and every set of promise forming consideration for each other is an agreement। now promise বুঝতে পারলে যে you are making a proposal and the another person is giving assent thereto, that means সম্মতি জানাচ্ছে, accept করছে সেই প্রপোজালটাকে। now it is proposal। now proposal and every set of proposal forming consideration for each other। আমি একটা প্রপোজাল তোমাকে দিচ্ছি, তার এগেইনস্টে তুমি আমাকে আরেকটা প্রপোজাল দিচ্ছ। প্রপোজাল ইজ লাইক দ্যাট, আমি তোমাকে বলছি, সাপোজ ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে আমি তোমাকে একটা বই বিক্রি করবো 100 টাকায়, আর তুমি বললে যে ঠিক আছে তুমি আমাকে বই দাও, আমি তোমাকে 100 টাকা দেবো। আমি অ্যানাদার পার্সনকে বই দিলাম, আমার কনসিডারেশন কি ছিল, বই। আমি যেটা দিলাম সেটা বই, অ্যান্ড তার এগেনস্টে সে আমাকে কি দিল, 100 টাকা। বোথ পার্টি কিছু না কিছু দিচ্ছে। এটার কনসিডারেশনের মিনিং বা কনসিডারেশন কি করলে কিভাবে ভ্যালিড হয়, কি লফুল হয়, সেটা আমাদেরকে একটা সেপারেট চ্যাপ্টার আছে, যেটা আমাদেরকে একটা আলাদা ক্লাস লাগবে দিতে। তো সেখানে আমরা ডিটেলসে বুঝবো যে কনসিডারেশন কি, কনসিডারেশন কিভাবে দিলে সেটাকে ভ্যালিড কনসিডারেশন বলে বুঝবো, কোনটা করলে কনসিডারেশন হবে না, কনসিডারেশন কি দিতেই হবে, না দিলে কি এগ্রিমেন্ট করা যাবে না। সো এরকম অনেক কটা অ্যাসপেক্ট আছে যেটা আমি সেপারেট একটা ক্লাস দেবো, যেখানে এই ব্যাপারে ডিসকাশন হবে। তো ফর নাও কনসিডারেশন কি, কনসিডারেশন মিনস সামথিং ইন রিটার্ন।
আমি তোমাকে কিছু একটা দিলাম, তুমি তার রিটার্নে আমাকে কিছু একটা দিলে, দ্যাট ইজ কনসিডারেশন। সো যখন আমি কিছু একটা প্রমিস করছি অ্যান্ড তুমিও কিছু একটা প্রমিস করছো, সো লাইক এখানে ডেফিনেটলি এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এগ্রিমেন্ট আমি নিজের সাথে নিজে করতে পারবো না। তো এগ্রিমেন্ট করতে গেলে দেয়ার মাস্ট বি 2 or more পার্টিস। অ্যান্ড সেকেন্ড থিং, কনসিডারেশন থাকতে হবে। কনসিডারেশন যদি না থাকে, লফুল কনসিডারেশন যদি না থাকে, সেখানে একটা এগ্রিমেন্ট তৈরি হতে পারে না। সো আমি তোমাকে কিছু একটা দিচ্ছি, তার আগে তুমি আমাকে কিছু একটা দিচ্ছ, দেন ইট উইল বি অ্যান এগ্রিমেন্ট। বোঝা গেছে? সো প্রপোজাল when it gets accepted, it is now promise. Now promise with some consideration, then it is agreement. বোঝা গেছে এত অব্দি? এবার বলো দেখি যে কন্ট্রাক্ট অ্যাক্টে যে কন্ট্রাক্টের ডেফিনেশনটা আছে সেখানে তো বলেছে দ্যাট অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, সেটাই কন্ট্রাক্ট। তাহলে কি তোমাদের এখনো মনে হচ্ছে যে কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হবে, বা যে কোনো কন্ট্রাক্ট সেটা এগ্রিমেন্ট হবে? যে কোনো কন্ট্রাক্ট ডেফিনেটলি এগ্রিমেন্ট হবে, বিকজ বাই ডেফিনেশন এখানে বলে দিচ্ছে যে কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট উইচ ইজ এনফোর্সেবল বাই ল। বাট একটা এগ্রিমেন্ট সেটা কন্ট্রাক্ট নাও হতে পারে যদি সেটা ল এর দ্বারা এনফোর্স না করতে পারো। সো এখানেই পয়েন্টটা আসছে, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কন্ট্রাক্টের ডেফিনেশন, এনফোর্সেবল বাই ল। তুমি লিগালি যখন আরেকজনকে কিছুতে বাউন্ড করছো, লাইক আমি তোমাকে কিছু একটা দিচ্ছি অ্যান্ড তুমি তার এগেন্সটে কিছু একটা দেবে, তুমি যদি সেটা না করো দেন আই ক্যান সু ইউ, আই ক্যান আস্ক ইউ ফর রেমেডি। দেন এখানে একটা লিগাল পার্ট অ্যারাইজ হচ্ছে, লিগাল রাইট অ্যারাইজ হচ্ছে। দ্যাট টাইম ইউ আর, ইট ইজ লাইক দ্যাট সেটাকে তুমি এনফোর্স করতে পারছো বাই ল। তুমি যদি একটা এগ্রিমেন্ট করেছো বাট লিগালি তুমি সেটাকে এনফোর্স করতে পারছো না, দেন ইট ইজ নট আ কন্ট্রাক্ট। দেন কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। নাও এই পুরো যে গল্পটা বললাম সেই গল্পটা দিয়ে একটা কোয়েশ্চেনের আনসার দেওয়া যেতে পারে, যে কোয়েশ্চেনটা এক্সামে অনেকবার আসে। অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। মানে সমস্ত এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হবে না, তার কারণ যখন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল হবে তবেই সেটা কন্ট্রাক্ট হতে পারবে। সো অল কন্ট্রাক্টস, একটা কন্ট্রাক্ট হতে গেলে সেটা এগ্রিমেন্ট ডেফিনেটলি হবে। সমস্ত কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট অফকোর্স, বাট সমস্ত এগ্রিমেন্ট কন্ট্রাক্ট হতে পারবে না, কারণ এগ্রিমেন্ট যখন এনফোর্সেবল বাই ল হবে অনলি দেন সেটা কন্ট্রাক্ট হবে। সো এইটা একটা কোটেড লাইন এসে বলতে পারে কোয়েশ্চেনে দ্যাট প্লিজ এক্সপ্লেন। নাও তোমাকে এই পুরো স্টোরিটা আমি যেটা ফার্স্ট থেকে বলেছি, দ্যাট কন্ট্রাক্ট কি, দেন এগ্রিমেন্ট কি, এগ্রিমেন্ট থেকে আসলো প্রপোজাল কি, প্রমিস কি, প্রমিস যখন কনসিডারেশন দিয়ে হচ্ছে তখন সেটা এগ্রিমেন্ট হচ্ছে। এবার এগ্রিমেন্ট যখন ল দ্বারা এনফোর্স করতে পারছো তখন সেটা কন্ট্রাক্ট হচ্ছে। তো এই পুরো স্টোরিটা তোমাদেরকে লিখতে হবে যদি এই লাইনটা দেয় দ্যাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। বোঝা গেছে? নাও একটা এক্সাম্পল বলি, একটা স্টোরি। আমি একটা ফ্রেন্ডকে বললাম যে চল একসাথে ডিনারে যাই। তো আমি তখন একটা অফার দিলাম তাকে, ও বললো হ্যাঁ যাবো চ, তো একসেপ্ট করলো। দেন নাও ইট ইজ প্রমিস, ফাইন। এখানে কনসিডারেশনটা কোথায় আছে? আমি তাকে খাওয়াবো আর সে তার ভ্যালুয়েবল টাইম আমাকে দেবে। এবার ভ্যালুয়েবল টাইমটা আদৌ প্রপার কনসিডারেশন কিনা সেটার জন্য আমি তো বললাম যে আলাদা ক্লাসে বোঝাবো যে কোনটা অ্যাকচুয়াল ভ্যালিড কনসিডারেশন হবে, লফুল কনসিডারেশন হবে অ্যান্ড অল। বাট আপাতত ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি বলছি যে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে চল তোকে খাওয়াতে নিয়ে যাবো, অ্যান্ড সে বললো যে হ্যাঁ চলো খেতে যাবো। বোঝা গেছে? এবার আমি যদি সেনকে খেতে যাওয়ার টাইম এসছে, সেনকে বললাম যে আমি যাবো না, আমি খাওয়াবো না তোকে, ওর কাছে কি কোনো লিগাল রেমেডি আছে? আমাকে সু করতে পারবে? আমাকে জেলে ঢোকাতে পারবে যে আমাকে খাওয়াতে নিয়ে যায়নি? নো, রাইট? সো এটা কি কন্ট্রাক্ট হবে? না। বাট এখানে এগ্রিমেন্ট তো আছে, এগ্রিমেন্টে তো সমস্ত ক্রাইটেরিয়া মিট করছে।
আমি প্রপোজাল দিয়েছি, ও একসেপ্ট করেছে, প্রমিস হয়ে গেছে, অ্যান্ড দুজনেই কিছু না কিছু কনসিডারেশন দিচ্ছি, দেন এটা ডেফিনেটলি এগ্রিমেন্ট করেছি। বাট এটা সোশ্যাল এগ্রিমেন্ট। আমি আমার ফ্রেন্ডের সাথে একটা জাস্ট এগ্রিমেন্ট করেছি, যেটা আমরা অবভিয়াসলি ওরালি করেছি, লিখে করিনি, স্ট্যাম্প পেপারে করিনি। তো ভার্বালি করেছিলাম, এটা এগ্রিমেন্ট, বাট এটাকে এনফোর্স করতে পারবে না ও লয়ের দ্বারা, দ্যাটস ওয়াই এটা কন্ট্রাক্ট হচ্ছে না। নাও ইজ ইট ক্লিয়ার যে এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এখানেই, দ্যাট কন্ট্রাক্ট হতে গেলে লিগালি এনফোর্স হতে হবে, আর এগ্রিমেন্ট হলে বাকি এভরি ক্রাইটেরিয়া ক্যান মিট, বাট যদি এনফোর্স না করতে পারো দেন ইট উইল অনলি বি লাইক অ্যান এগ্রিমেন্ট। Now moving on to the next topic of today, essential element of a valid contract. Essential element of a valid contract, এটা সেকশন 10 এ বলা আছে। কি বলেছে সেকশন 10 এ দেখে নি। All agreements are contract if they are made by the free consent of parties competent to contract for a lawful consideration and with a lawful object and are not hereby expressly declared to be void. এখানে একটা এখানে অনেক কটা মানে যদি ভাঙো দেন 8খানা পার্ট বেরোবে। লেটস হ্যাভ আ লুক। ফার্স্ট কি বলেছে দেখো, আমাদেরকে এই পুরো লাইনটা মনে রাখতে হবে ডেফিনেটলি, বাট এই পুরো লাইনে এতগুলো ওয়ার্ড বলেছে, ফ্রি কনসেন্ট, কম্পিটেন্ট, কনসিডারেশন, লফুল অবজেক্ট, শুড নট বি এক্সপ্রেসলি ভয়েড, এত কিছু জিনিস পয়েন্টেই মনে রাখতে হবে। সো এখানে 8খানা পয়েন্ট আমরা এই ডেফিনেশন থেকে বার করতে পারি। ফার্স্ট, proper offer and proper acceptance with intention to create legal relationship. অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সেরও একটা আলাদা ক্লাস থাকবে, সেখানে আমরা বুঝবো খুব ডিটেলসে যে অফার কত রকমের হয়, কি কি রুলস আছে একটা ভ্যালিড অফার করার জন্য, অ্যাকসেপ্টেন্স কাকে বলে, কি কি রুল আছে একটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্সের জন্য, কখন একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আমরা করতে পারি, কি কি ভাবে করতে পারি, কি কি জিনিস মাথায় রেখে আমাদেরকে অফার করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, কত টাইমের মধ্যে আমাদেরকে অ্যাকসেপ্টেন্সটা দিতে হবে, কত ইভেন অফারও কত দিনের জন্য বা কত টাইমের জন্য অফারটা ওপেন থাকবে, কবের মধ্যে অ্যাকসেপ্টেন্স করলে আমার বোঝা যাবে যে আমি ঠিকঠাক অ্যাকসেপ্টেন্স করেছি অ্যান্ড সেটার জন্য আমার প্রপারলি উই আর বাউন্ড টু মেক অ্যান এগ্রিমেন্ট। সো এই প্রচুর এলিমেন্ট আছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে পড়বো। রাইট নাও অফার করছি। ইন লেম্যান টার্ম হোয়াট ইজ অফার? আমি যেন বলেছিলাম যে আমি আমার ফ্রেন্ডকে অফার করেছিলাম যে চ খেতে যাবো, এটা অফার, আমি অফারই তো করেছি। সে বললো যে হ্যাঁ চল যাবো, অ্যাকসেপ্টেন্স। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স হলো, বাট দেয়ার ইজ আ পয়েন্ট, ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। আমার কি ওর সাথে কোনো লিগাল রিলেশনশিপে যাওয়ার কোনো ইন্টেনশন ছিল? নো, রাইট? আমি তোকে জাস্ট ডিনারে নিয়ে যাবো, তার সাথে লিগাল রিলেশনশিপের কি কোথায় আসছে? কোন প্রশ্নই উঠছে না। দ্যাটস ওয়াই এটা কন্ট্রাক্ট নয়, বিকজ ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে দেয়ার শুড বি অ্যান ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। এখানে একটা ফেমাস এক্সাম্পল আছে, বালফার ভার্সেস বালফার ল, কেস স্টাডি, নট ল। সেখানে আমি এটা স্টোরি হিসেবেই বলছি। তো একজন হাজব্যান্ড, সে বাইরে থাকে, তার ওয়াইফ দেশে থাকে। সে তার ওয়াইফকে বলেছে যে তোমার মেনটেনেন্সের জন্য, তোমার এক্সপেন্সের জন্য আমি মাস গেলে সাপোজ 10,000 টাকা পাঠিয়ে দেবো। বাট তার ওয়াইফ এখানে একা রয়েছে, তার হাজব্যান্ড পরে জানতে পেরেছে যে তার ওয়াইফ আনফেথফুল হয়ে গেছে। তখন সে বলেছে যে ঠিক আছে, আমি তোমাকে আর টাকা পাঠাবো না। তার ওয়াইফ তখন কি কেস করতে পারবে তার হাজব্যান্ডের এগেনস্টে, যে তার হাজব্যান্ড বলেছিল যে আমাকে 10,000 পার মান্থ দেবে, এখন আমাকে দিচ্ছে না। হোয়াট ডু ইউ থিঙ্ক?
কেস করতে পারবে না, তার ওয়াইফ কেস করেছিল অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই এই কেস স্টাডিটা তৈরি হয়েছে। বাট সেখানে কি বলা হয়েছে যে তার হাজবেন্ড যে বলেছিল যে আমি তোমাকে টাকাটা দেবো, ইট জাস্ট সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, তুমি আমার ওয়াইফ, তোমার মেনটেনেন্সের জন্য আমি এত টাকা দিচ্ছি। তার ইচ্ছা যে সে দেবে কি দেবে না, তুমি তার জন্য তাকে কেস করতে পারো না। অ্যান্ড তার কাছে রিজন ছিল সে আনফেথফুল হয়েছে, সেটা পরের কথা, বাট এটা কন্ট্রাক্টই ছিল না যে তুমি তার এগেনস্টে কেস করতে পারবে, বিকজ এটা তার সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট ছিল। সে জাস্ট পার্সোনাল অ্যারেঞ্জমেন্টও বলতে পারো বা সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট বলতে পারো, সে সেটা দেবে না, সেটা তার চয়েস, তার রাইট। তার জন্য তুমি তাকে কেস করতে পারবে না, কারণ তার কোনো ইন্টেনশন ছিল না টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ। সে পেয়ার, তুমি পেই, এরকম কোনো রিলেশনশিপ নেই। সো এই পয়েন্টটা বোঝা গেছে। নেক্সট, লফুল কনসিডারেশন অ্যান্ড লফুল অবজেক্ট। লফুল কনসিডারেশন মিনস, আগেন আমি বলেছি যে আমার সেটা আলাদা একটা ক্লাস থাকবে। কনসিডারেশন শুড বি লফুল। লাইক আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে বইটা বিক্রি করছি, তার এগেনস্টে তুমি আমাকে বলতে পারো না যে তুমি আমাকে ড্রাগস দেবে, বিকজ দিস ইজ নিদার আ লফুল অবজেক্ট যেটা তুমি আমাকে দিতে পারো। তাই জন্য এটা লফুল কনসিডারেশন নয়। তোমাকে আমি বলতে পারি যে তুমি আমাকে 100 টাকা দাও, দ্যাট ইজ ফাইন, 100 টাকা তুমি আমাকে দিতেই পারো, বাট আমি তোমার থেকে ইন কনসিডারেশন সামথিং লফুলি ফরবিডেন সেরকম কিছু আমি জিনিসপত্র চাইতে পারি না। দেন সেটাও ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, সেটা মানে শুরুতেই সেটা ইনভ্যালিড হয়ে যাবে, বিকজ কনসিডারেশন ইজ নট লফুল। অর ইট মে বি দ্যাট দ্য অবজেক্টিভ পেন, আমি তোমাকে পেন বিক্রি করছি না, আমি তোমাকে ড্রাগসই বিক্রি করছি। ইন দ্যাট কেস যেই অবজেক্টটাকে নিয়ে এই কন্ট্রাক্টটা হচ্ছে, সেই অবজেক্টটা ইজ ইট সেলফ আনলফুল। সো ইন দ্যাট কেস অলসো ভ্যালিড কন্ট্রাক্ট তৈরি হবে না। নেক্সট পয়েন্ট ইজ ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। ওকে, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট এই টপিকে অবভিয়াসলি अगेन আমি যেটা বললাম যে এসেনশিয়াল এলিমেন্টস অফ আ ভ্যালিড কন্ট্রাক্ট, এখানে যে কটা পয়েন্ট তুমি দেখছো সে কটা সব কটা সেপারেট ক্লাসেস থাকবে। এটা কভার করতে অলমোস্ট 5 to 6 ক্লাসেস আমার লেগেই যাবে। ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট যেটা তোমাদেরকে বললাম, সেখানে আপাতত এটাই জেনে রাখো দ্যাট ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট মানে কি, যে ব্যক্তিটা বা যে ব্যক্তি, আমি সাপোজ কন্ট্রাক্ট করছি, আমি যাতে আমার যাতে ক্যাপাসিটি থাকে টু মেক দ্য কন্ট্রাক্ট। এবার ক্যাপাসিটি কখন থাকবে না আমার সেটা জানতে হবে। ফর এক্সাম্পল, লতে প্রথমেই বলা আছে, প্রথমেই বলা নেই অ্যাকচুয়ালি, এটার জন্য আলাদা টপিক আছে, সেটা যে তুমি যদি একটা মাইনরের সাথে কন্ট্রাক্ট করো সেটা ভয়েড হবে। ওকে, আমি বারবার বলছি ভয়েড হবে, ভ্যালিড হবে, এই সবকটা এক একটা টাইপস অফ কন্ট্রাক্ট। ওকে, এগুলোর জন্য আমার নেক্সট ক্লাসটা থাকবে, যেখানে ভয়েড কন্ট্রাক্ট কাকে বলে, ভ্যালিড কন্ট্রাক্ট কাকে বলে, ইলিগাল কন্ট্রাক্ট কাকে বলে, এই সব কিছুর ডিটেলসে বোঝাবো। ভয়েড কন্ট্রাক্ট আপাতত এইটুকু বুঝে রাখো যে যেটা লিগালি এনফোর্স করা যাবে না। ভয়েড কন্ট্রাক্ট ইজ সামথিং যেটাকে তুমি লিগালি এনফোর্স করতে পারবে না। তুমি করে নিতে পারো কন্ট্রাক্টটা, তাতে তোমার পানিশমেন্ট হয়তো হবে না, বাট সেটাকে তুমি এনফোর্স করতে পারবে না। মানে যদি 2 দিন পরে সে বলে যে কনসিডারেশন আমি দেবো না, নাই দিতে পারে, কারণ এটা ভ্যালিড কন্ট্রাক্ট ছিল না। সো ভয়েড কন্ট্রাক্টের একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট করছো উইথ আ মাইনর, যার 18 বছর বয়স হয়নি। লতে এটা বলা আছে যে যদি কারোর 18 বছর না হয় তাহলে সে বাচ্চা, সে বুঝবে না যে তার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের জন্য আলাদা করে বলাই হয়েছে যে তাদের সাথে কন্ট্রাক্ট করলে সেটা ভয়েডই হবে। তো তুমি যদি একটা মাইনরের সাথে কন্ট্রাক্ট করো তাহলে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। তো এটাও একটা ক্যাপাসিটির মধ্যে পড়বে যে মাইনর ক্যানট বি আ পার্টি টু আ কন্ট্রাক্ট। সেকেন্ড, if someone is unsound in mind, maybe সে lunatic, সে ইনসেন, মানসিক ভারসাম্যহীন, তো তার সাথে কি তুমি কন্ট্রাক্ট করতে পারো? কন্ট্রাক্টে বলা আছে যে না, তুমি তার সাথে কন্ট্রাক্ট করতে পারো না।
এবার সেখানেও অনেক ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ধরো লুনাটিক, ইটস লাইক ড্রাঙ্কেন। নাও যখন সে ড্রাঙ্কেন অবস্থায় রয়েছে, তুমি যদি সেই টাইমে তার সাথে কন্ট্রাক্ট করো তাহলে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। বাট সে খায়, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট সে সবসময় খেয়ে আছে, সবসময় ড্রাঙ্কেন অবস্থায় আছে, তো বাকি টাইমে তুমি তার সাথে কন্ট্রাক্ট ডেফিনেটলি করতে পারো। বাট যদি কোনো মানুষ মানসিক ভারসাম্যহীন হয় তাহলে সে সবসময় মানসিক ভারসাম্যহীনই, দেন তুমি তার সাথে কন্ট্রাক্ট করতে পারো না। ল তাদেরকে গাইড করার জন্য, মানে গার্ড করার জন্য, যাতে তাদেরকে লোকজন লুটে না নেয়, দ্যাটস ওয়াই এই 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 প্রভিশনগুলো বানিয়েছে, যেখানে তাদেরকে গার্ড করা হচ্ছে। তো দে আর নট কম্পিটেন্ট টু বি আ পার্ট অফ আ কন্ট্রাক্ট, তাদের ক্যাপাসিটি নেই যাতে তারা একটা ভ্যালিড কন্ট্রাক্ট করতে পারে। নেক্সট পয়েন্ট, ফ্রি কনসেন্ট। ওকে, ফ্রি কনসেন্ট মানে বুঝতেই পারছো যে সম্মতি জানাতে হবে, সেই সম্মতিটা যেন ফ্রি থাকে। ফ্রি কনসেন্ট কখন থাকবে না? যখন তোমাকে কেউ থ্রেট দিয়েছে যে তুমি যদি কন্ট্রাক্ট না করো তাহলে তোমাকে খুন করে দেওয়া হবে বা তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। ইন দ্যাট কেস তুমি যদি কোনো কন্ট্রাক্ট করে থাকো দেন সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। তখন সেটা কি হবে? তখন সেটা ভয়েডেবল কন্ট্রাক্ট হবে। अगेन ভয়েডেবল কন্ট্রাক্টটা কি সেটা নেক্সট ক্লাসে থাকবে। আর কি কি কারণে তোমার কনসেন্ট না থাকতে পারে, ফ্রি কনসেন্ট না থাকতে পারে? মেবি কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করেছে, যার দ্বারা তুমি ইনফ্লুয়েন্সড হও, এরকম টাইপের কোনো একটা পার্সন সে তোমাকে ইনফ্লুয়েন্স করেছে, তুমি তার ইনফ্লুয়েন্সে এই কন্ট্রাক্টটা করে ফেলেছো, তুমি নিজের ইচ্ছায় করোনি। ইন দ্যাট কেস তোমার ফ্রি কনসেন্ট থাকবে না সেখানে, সেটাও ভয়েডেবল হবে। अगेन তুমি যদি কেউ ধরো যার সাথে তুমি কন্ট্রাক্টটা করছো সে মিসরিপ্রেজেন্টেশন করেছে বা সে তোমার সাথে ফ্রড করেছে, ইন দ্যাট কেস তোমার ফ্রি কনসেন্ট সে টাইমে ছিল না। তো এই সব সিনারিওতে তোমার কন্ট্রাক্ট ভয়েডেবল হবে অ্যান্ড সেটা ভ্যালিড কন্ট্রাক্ট একেবারেই হবে না। নেক্সট, এগ্রিমেন্টস নট ডিক্লেয়ার্ড ভয়েড অর ইলিগাল। কন্ট্রাক্ট অ্যাক্ট নিজে কিছু এগ্রিমেন্টসকে বলে দিয়েছে যে এই এগ্রিমেন্টসগুলো করাই যাবে না, এগুলো ইদার ভয়েড অর ইটস ইলিগাল। তুমি যদি সেরকম টাইপের কোনো এগ্রিমেন্ট করে থাকো সেটা বাই ল অনলি ইট ইজ সেইং দ্যাট ইট ইজ ভয়েড অর ইট ইজ ইলিগাল, এটা ভ্যালিড কন্ট্রাক্ট একেবারেই হবে না। জাস্ট স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে যে এই এই এগ্রিমেন্টে তুমি যদি করো, সেটা আমি তোমাকে এক্সাম্পল দিলাম, দ্যাট এগ্রিমেন্ট যদি তুমি করো উইথ আ মাইনর দেন সেটা ভয়েডই হবে, সেটা কোনোভাবেই ভ্যালিড হবে না। তো এরকম আরও কিছু এগ্রিমেন্ট আছে যেটা এই অ্যাক্টে বলা আছে, সেই এগ্রিমেন্ট মানে সেই এগ্রিমেন্টগুলো যদি তুমি করে থাকো তাহলে সেটা ভয়েড বা ইলিগাল হবে, ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। নেক্সট, সার্টেনিটি অফ মিনিং। হ্যাঁ, ওকে, এগ্রিমেন্টের ডেফিনেশন যখন পড়ছিলাম তখন দুটো অ্যাসপেক্ট আছে এগ্রিমেন্টের। একটা তো আমি তোমাদেরকে বলেছি দ্যাট এগ্রিমেন্ট আমি আমার সাথে নিজের করতে পারি না, প্লুরালিটি রয়েছে। অ্যানাদার ইজ কনসেনসাস অ্যাড ইডেম। মানেটা কি? দ্যাট বোথ দ্য পার্টিজ এগ্রিমেন্ট যখন করছে তখন সেম জিনিস, সেম থিং, সেম ভাবে বুঝছে। সো ইন দিস কেস যখন সার্টেনিটি থাকবে যে ওকে আমি তোমাকে এই বইটা দিচ্ছি অ্যান্ড তুমি তার এগেনস্টে 100 টাকা আমাকে দিচ্ছ, এভরিথিং ইজ সার্টেন, এভরিথিং ইজ ক্লিয়ার, তুমি মানের পরিষ্কার বুঝতে পারছো, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই, দেন ইট ইজ আ ভ্যালিড কন্ট্রাক্ট। আমি যেটা বোঝাতে চাইছি তুমি সেটাকে সেভাবেই পারসিভ করছো, তুমি সেটাকে সেভাবেই বুঝছো, দেন ইট ইজ ভ্যালিড কন্ট্রাক্ট। তো একটা ভ্যালিড এগ্রিমেন্ট হতে গেলে সেম জিনিস সেম টাইমে সেম ভাবে এগ্রি করতে হবে, তবেই সেটা একটা ভ্যালিড এগ্রিমেন্ট হবে, রাইট? তো সার্টেনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা কিছু বলে দিচ্ছি যেটা ইটস নট ক্লিয়ার দ্যাট সাম বই, মানে বই তো কুচবি হতে পারে, বাট আমাকে পার্টিকুলারলি বলতে হবে যে আমি এই বইটা তোমাকে 100 টাকা বিক্রি করছি, দেন পুরো সার্টেনিটিটা যদি থাকে দেন এটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। নাহলে তো কালকে তুমি এসে বলবে যে আমি তো বলেছিলাম যে বই দেবো, আমি তো এই বইটা দেবো বলিনি, আমি তো অন্য বই দিচ্ছি। তো পরে যাতে এরকম কমপ্লিকেশন লিটিগেশন অ্যারাইজ না করে, দ্যাটস ওয়াই the terms of the agreement or a contract should be very certain.
নেক্সট, পসিবিলিটি অফ পারফরমেন্স অফ অ্যান এগ্রিমেন্ট। পসিবিলিটি অফ পারফরমেন্স শুনে বুঝতেই পারছো যে আমি এগ্রিমেন্টটা যেটার জন্য করছি সেটা যাতে আমি পারফর্ম করতে পারি। আমি আমার বন্ধুকে বলেছিলাম যে চল খাওয়াতে নিয়ে যাবো, আমি এই জিনিসটা ইম্পসিবল তো কিছু না, আমি তাকে খাওয়াতে নিয়ে যেতেই পারি। দিস ইজ পসিবল টু পারফর্ম মাই অব্লিগেশন, দেন ইট ইজ ভ্যালিড এগ্রিমেন্ট। না আমি যদি বলতাম যে আমি আকাশের চাঁদ এনে দেবো তোমাকে, দেন এটা তো আমার পক্ষে করা সম্ভব নয়, দিস ইজ সামথিং ইম্পসিবল। তো এরম টাইপের যদি কোনো জিনিসপত্র, কোনো পারফরমেন্স আমি বলে থাকি যে আমি সেটা করব, দেন এটা ভ্যালিড কন্ট্রাক্ট নয়। যদি পসিবিলিটি না থাকে টু পারফর্ম what I am intending to do in this contract or this agreement, then it is not a valid contract. লাস্ট পয়েন্ট, নেসেসারি লিগাল ফর্মালিটিস। অবভিয়াসলি একটা কন্ট্রাক্ট করতে গেলে কিছু লিগাল ফর্মালিটিস মাথায় রেখে একটা কন্ট্রাক্ট করতে লাগে, তো সেইটা মাথায় রাখতে হবে, সেই লিগাল ফর্মালিটিসগুলো মেনটেন করতে হবে, তবেই সেটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। আশা করি আজকে যে দুটো টপিক বুঝিয়েছি, দ্যাট হোয়াট ইজ কন্ট্রাক্ট অ্যান্ড এসেনশিয়াল এলিমেন্টস অফ আ ভ্যালিড কন্ট্রাক্ট, এই দুটো টপিক ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্টসে প্লিজ লিখে জানাও, আমি ডেফিনেটলি আনসার দেবো। আর আমি লাইভ ক্লাসও দিয়ে থাকি, সো ইফ ইউ ওয়ান্ট টু টেক লাইভ ক্লাসেস দেন প্লিজ কন্ট্যাক্ট টু দ্য বিলো মেনশনড নাম্বার। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আমার নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, যেখানে আমি পড়াবো টাইপস অফ কন্ট্রাক্ট, অ্যান্ড তারপরে থাকবে অফার, অ্যাকসেপ্টেন্স, যেগুলো আমি আজকে বলেছি সেই সমস্ত এক একটা করে ক্লাসেস থাকবে। তো তোমাদেরকে আপাতত যা পড়ানো হয়েছে সেটুকু পড়তে হবে। সো টিল দেন keep studying and stay safe. Okay, bye.